হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন আশা করি। আমি পীযূষ কুমার সাহা আপনাদের সামনে অ্যাকচুয়ালি একটা রোডম্যাপ নিয়ে আসি। সেটা হচ্ছে মিডিয়া বাইং রোডম্যাপ। এটাকে অন্য ভাষায় বলতে পারি অ্যাডভার্টাইজিং, এটাকে অন্য ভাষায় বলতে পারি পেপার ক্লিক অথবা পিপিসি, সার্চ ইঞ্জিন মার্কেটিং, যে যেভাবে অ্যাকচুয়ালি এটাকে ডিনোট করতে পারে। কিন্তু সেগুলোর মধ্যে অ্যাকচুয়ালি কিছু চেঞ্জেস আছে। আমি ওভারঅল সবকিছু যদি বলতে চাই তাহলে মিডিয়া বাইং হচ্ছে পারফেক্ট একটা টার্ম। যদি এই সেক্টরে ক্যারিয়ার করতে চান তাহলে এই রোডম্যাপটা আপনাকে অনেক হেল্প করবে আশা করি। এবং এটা 2026-এর জন্যই বানানো হচ্ছে। ডেফিনেটলি এখানে এআই সংযোজন হচ্ছে, মানে এআই এর উপর বেস করে এখন সবকিছু হচ্ছে। আরেকটা হচ্ছে সেটা হচ্ছে কুকিলেস ওয়ার্ল্ড। এই মুহূর্তে ব্রাউজারে কোনো কুকি সেট আপ করা উচিত হবে না। মানে হচ্ছে এই মুহূর্তে অ্যাকচুয়ালি কুকি অলমোস্ট ডান। মানে আপনাকে ফার্স্ট পার্টি ডাটা সেট আপের বেশি ফোকাস করতে হবে। সো আমরা এই জিনিসগুলো নিয়ে অ্যাকচুয়ালি ডিসকাস করবো। তো চলেন, শুরুতেই একটা ল্যান্ডস্কেপ দেওয়া আছে, এটা খুব বেসিক জিনিস, আপনারা নিজেরা দেখে নেবেন, আমি ফাইলটা শেয়ার করবো। সো বেসিক্যালি মিডিয়া বাইং একটা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, মানে আপনি টাকা ঢালছেন সেটার উপরে আপনি রিটার্ন পাচ্ছেন, রাইট? এরকম কখনোই হওয়া উচিত না যে আমি নির্দিষ্ট কিছু টপিকের উপরে অথবা কিছু ম্যাট্রিক্সের উপরে খুব বেশি অবসেস থাকলাম। যেমন এখানে ধরেন সিপিএম, সিটিআর, ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, এগুলোর উপরে আমাদের খুব বেশি ফোকাস থাকলে চলবে না। আমাদের যে জায়গাটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে বিজনেস। এখন দেখেন, বিজনেস ডেফিনেটলি ওভারনাইট স্টার্ট হবে না অথবা বিজনেস ওভারনাইট গ্রো করবে না। বিজনেসের একটা স্ট্র্যাটেজি দরকার। অনেক ক্লায়েন্ট আপনি পাবেন যারা আপনার কাছ থেকে অ্যাড সার্ভের মাধ্যমে হয়তো কালকে থেকে সেল চাচ্ছে। ব্যাপারটা এরকম হওয়া উচিত না। তো আপনি এই ধরনের ক্লায়েন্ট নিয়ে অ্যাকচুয়ালি কাজ করার দরকার নাই। এতে আপনার বেনিফিট থেকে অ্যাকচুয়ালি লসটা বেশি। হয়তো আপনি লিমিটেড কিছু অ্যামাউন্ট পাচ্ছেন কিন্তু আপনার মোটিভেশনটা নষ্ট হবে, আপনার যে গ্রোথ পলিসি, সাইকোলজিক্যাল গেম, এগুলো ব্যাহত হবে। তো সেক্ষেত্রে লং টার্ম ক্লায়েন্ট নিয়ে অ্যাকচুয়ালি কাজ করার চেষ্টা করবেন। আর লং টার্ম ক্লায়েন্ট আপনি তখনই পাবেন যখন আপনি তাদেরকে বোঝাতে সক্ষম হবেন যে এরকম যে মিডিয়া বাইং একটা লং গেম। এখানে প্রথমে আমরা ব্র্যান্ডিং পারপোজে কাজ করে থাকি, দেন সেটাকে আস্তে আস্তে কনসিডারেশন, এরপর কনভার্সনে নিয়ে আসি। প্রথমে আমরা অ্যাকচুয়ালি ব্র্যান্ড পারপোজে কাজ করি, দেন সেখান থেকে বিভিন্ন টাইপের ট্রাফিক ড্রাইভ করার চেষ্টা করি এবং সেগুলোকে কনভার্ট করি। এবং শুধু ট্রাফিক কনভার্ট হলেই হবে না, তাদেরকে লং টার্মের জন্য ধরে রাখতে হবে। এই জন্য লাইফ টাইম ভ্যালু কাস্টমার হিসাবেও কনভার্ট করতে হবে। সো এই যে এটা এটা একটা জার্নি, রাইট? এই জার্নি ডেফিনেটলি ওভারনাইট হবে না। আপনি যদি এক সপ্তাহ পরে ক্লায়েন্ট বলে যে আমার সেল দরকার, আমার সেল হচ্ছে না, তুমি অ্যাকচুয়ালি ভালো মিডিয়া বাইন না, কষ্ট পাওয়ার কিছু নাই। এটা হয়, সবার সাথেই হয়। ব্যাপারটা এরকম না যে আপনি ভুল করছেন। এটা একটা প্রসেস, রাইট? আপনি সিস্টেমকে যখন ডেটা দিচ্ছেন অথবা বিভিন্ন টাইপের অ্যাসেট দিচ্ছেন, সিস্টেমের অ্যানালাইজ করতেও সময় লাগে, তাকে রেডি হতেও সময় লাগে, তাকে ট্রেন হতে টাইম লাগে। তো সেখানে তো আমরা হিউম্যান বিং। আর একটা টপিক আমি এখানে ডিসকাস করবো, যেমন কোনো প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি ফেল করে না, ফেল করে হচ্ছে অফার। মানে অফার মানে কি, ধরেন আমি যে জিনিসটা মানুষকে দিচ্ছি, এখন সেই প্রোডাক্টটা হয়তো বা রাইট টাইমে রাইট পিপলের কাছে যায়নি। রাইট টাইমে রাইট পিপলের কাছে যাওয়ার জন্য সিস্টেমকে কিন্তু অ্যাকচুয়ালি যথেষ্ট পরিমাণ স্মার্ট হতে হবে। আর স্মার্টের জন্য তার প্রচুর পরিমাণ ডেটা প্রয়োজন। আর আমরা সিস্টেমকে নর্মালি এই যে অ্যাড ম্যানেজার গুলো, এগুলো ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক বক্স। ব্ল্যাক বক্সের কনসেপ্টটা কি, যে আমি একে দিচ্ছি কিন্তু আমি দেখতে পাচ্ছি না এ কি করছে, এর বিনিময়ে আমাকে আউটপুট দিচ্ছে। সো এটা একটা প্রসেস, আপনাকে এটা মাথায় রাখতে হবে। এবং বলেই দিচ্ছি, এটা একটা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট। সো ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে যেটা হয় যে প্রত্যেকটা জিনিসের একটা ক্যালকুলেশন থাকে, রাইট? আপনার ম্যাথমেটিক্স এখানে কাজ করে। সো আপনাকে এটাতে যদি ভালো কাজ করতে হয় তাহলে স্কেলিং এর উপরে গুরুত্ব দিতে হবে। আর স্কেলিং একটা নির্দিষ্ট টাইম পরে হয়, যে আমার কাছে ডাটা আসছে, আমি কাজ করছি, এরপর স্কেলিং করব। ওকে, সো এখানে দেখেন একটা বাজেট আর্কিটেকচার এবং অ্যালোকেশনের কথা বলা হচ্ছে। আমরা কিন্তু 20% টেস্টিং এর জন্য রাখছি। এই বাজেটটা পুরোটা বার্ন হয়ে যাচ্ছে। এর আগেও আমি বিভিন্ন সময় বলে আসি যে আলফা ক্যাম্পেইন, বেটা ক্যাম্পেইন। বেটা ক্যাম্পেইনের কনসেপ্টটা কি, আমি মাল্টিপল ক্যাম্পেইন লঞ্চ করছি, এর ভিতর যে ক্যাম্পেইনগুলো ভালো পারফর্ম করছে সেইগুলোকে আমি বাজেট বাড়াই দিচ্ছি, ওইগুলোকে আলফা ক্যাম্পেইনে কনভার্ট করে দিচ্ছি। তার মানে ফুল বাজেট, ফুল স্ট্র্যাটেজি, আমার ফুল অ্যাটেনশনটা ওই জায়গায় চলে যাচ্ছে। সো 10টা ক্যাম্পেইনের মধ্যে হয়তো 2টা ভালো ক্যাম্পেইন পারফর্ম করছে। এবং এই যে বেটা ক্যাম্পেইনের যে কনসেপ্টটা, এটা কিন্তু চলতেই থাকবে। সো এই জন্য 20% বাজেট অ্যাকচুয়ালি আমরা টেস্টিং পারপোজে রাখছি। 10% হচ্ছে এক্সপেরিমেন্ট ফরম্যাটে রাখছি, যেটা ধরেন ইমার্জিন বিভিন্ন টাইপের নতুন স্ট্র্যাটেজি, নতুন অ্যাঙ্গেল থেকে আমরা জিনিসগুলো দেখার চেষ্টা করছি। ওকে, আর 70% হচ্ছে আপনার স্কেলিং, অ্যাকচুয়ালি মেইন যে বাজেটটা স্পেন্ড হচ্ছে। সো আপনার কাছে 100 টাকা থাকলে 70 টাকা অ্যাকচুয়ালি আপনি যেখান থেকে রেজাল্ট আনার চেষ্টা করছেন। বাকি বুঝতেইছেন যে আমি টেস্ট করবো বিভিন্ন জিনিস, সেটা ক্রিয়েটিভ অ্যাঙ্গেল থেকে হতে পারে, সেটা কপিরাইটিং অ্যাঙ্গেল থেকে হতে পারে, সেটা ভিডিওর অ্যাঙ্গেল থেকে হতে পারে, অ্যাসেট অ্যাঙ্গেল থেকে হতে পারে, রাইট? আর এক্সপেরিমেন্ট যেটা অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন ইমার্জ ট্রেন্ডস এর উপরে আমরা করতে পারি। সো এখানে দেখেন একটা ডেটা দেওয়া হয়েছে যে ডেইলি রুল, ধরেন আপনার ডেইলি বাজেট কত দিবেন, এটা সবার একটা টেনশন থাকে, মানে একটা চিন্তা থাকে যে ওকে, তো ধরেন একটা প্রোডাক্ট যদি সেল করতে হলে, একটা প্রোডাক্ট সেল করার জন্য আমি বলছি, কিন্তু যদি আমার 10 টাকা খরচ হয়, তাহলে অ্যাকচুয়ালি মানে আগে আমরা বলতাম যে 10 গুণ বাজেট দেওয়া উচিত। তার মানে 100 টাকা দেওয়া উচিত আপনার ডেইলি বাজেট। এখানে যদিও মিনিমাম বাজেট 3 to 5x বলা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি 10 গুণ হওয়া উচিত এটা। এবং এটা অনেক পুরাতন একটা রুল, অনেকদিন যাবত আমরা এই প্র্যাকটিস ফলো করছি। আরেকটা হচ্ছে টার্গেটিং শিফট। এখন হচ্ছে ব্রড অডিয়েন্স প্লাস এআই অপটিমাইজেশন, দুইটার কম্বিনেশনে কাজ হচ্ছে। আগে আমরা অনেক ধরনের ন্যারো টার্গেটিং করার
করার চেষ্টা করতাম। এখন প্রত্যেকটা সেক্টর থেকে কি হচ্ছে যে আপনার বিভিন্ন টাইপের যে ইন্টারেস্ট সেকশনগুলো ছিল ওগুলো উধাও হচ্ছে, তাদের সেকশন কমে আসতেছে। কারণটা কি? এই পুরা সিস্টেমগুলো অর্থাৎ প্ল্যাটফর্মগুলো তারা এআই ফ্রেন্ডলি হচ্ছে এবং তারা ব্রড অডিয়েন্সের মাধ্যমে ফুল কন্ট্রোলটা নেওয়ার চেষ্টা করছে। আর এটা বাজেট স্প্লিট, একটা এক্সাম্পল ধরেন, মেটাতে আমরা 40% বাজেট অ্যালোকেট করতে পারি, গুগলে 30% অ্যালোকেট করতে পারি, টিকটকে 20%, দেন টেস্টিং এ 10%। এটা ডিপেন্ড করে, রাইট? ওয়ান শট কোনো ডিসিশন না, এটা ডিপেন্ড করে আমার রেজাল্টের উপরে। আমি শুরুতে হয়তো টেস্টিং করছি 10% বাজেট দিয়ে, দেখছি কোন প্ল্যাটফর্ম থেকে অ্যাকচুয়ালি আমার রেজাল্ট আসার সম্ভাবনা আছে। ধরেন 10% বাজেট দিয়ে আপনি শুরুতে রেজাল্ট পাবেন না, কিন্তু 10% বাজেট দিয়ে আমরা শুরুতে কিছু ম্যাট্রিক্স পাবো, যে ম্যাট্রিক্সগুলো আমাকে দেখাবে যে হ্যাঁ, এখান থেকে যে ইউজারগুলো আসতেছে অথবা যে ইউজারগুলো আমার কন্টেন্ট দেখছে তাদের লাইফ টাইম স্প্যান অনেক বেশি, এখান থেকে সেল হওয়ার একটা চান্স থাকবে। তো সেক্ষেত্রে আমরা বাজেট ওই প্ল্যাটফর্মের জন্য বাড়াবো। সো দেখেন, এখানে বাজেট স্প্লিটের কনসেপ্টটা কিন্তু প্ল্যাটফর্মের উপর ডিপেন্ডেন্ট, অ্যাট দ্য সেম টাইম ক্যাম্পেনের উপর ডিপেন্ডেন্ট, যে আমি মেটাতে বেশি দিব নাকি গুগলে বেশি দিব। যদি মেটাতে বেশি দিই তাহলে শপিংয়ে বেশি দিব নাকি আমি লিডসে বেশি দিব। সো এগুলো কিন্তু সময়ের ব্যাপার। এটা হচ্ছে ওভারঅল চ্যানেল ইকোসিস্টেম। আমি যেহেতু মিডিয়া বাইং এর কথা বলছি, সো মিডিয়া বাইং শুধুমাত্র ওই গুগল ফেসবুক অ্যাড এর মধ্যে আসে না। আপনি যদি বড় এজেন্সি স্ট্যান্ড পয়েন্ট থেকে দেখেন, আপনাকে চিন্তা করতে হবে যে আমার অ্যাড শুধু ডিজিটাল প্ল্যাটফর্মে যাচ্ছে না, আমার কানেক্টেড টিভিতেও যাচ্ছে। ওটা ওয়ান কাইন্ড অফ ডিজিটাল প্ল্যাটফর্ম, এট দ্য সেম টাইম প্রোগ্রামেটিক, যেমন এটাকে বলে ডিজিটাল আউট অফ হোম। বিভিন্ন ডিজিটাল বিলবোর্ডগুলো আমরা এয়ারপোর্ট অথবা বিভিন্ন শপিং মলের সামনে দেখি। তো আপনার বাজেট কি সেখানেও যাবে কিনা, এটা ডিপেন্ড করছে আপনার মার্কেটিং প্ল্যানের উপরে। আপনি অ্যাজ এ মিডিয়া ম্যানেজার আপনি চিন্তা করবেন যে আপনার কোথায় কোথায় যাবে, কারণ আপনার কোম্পানি আপনাকে দিয়ে দিছে। এরপর আপনি কোম্পানি স্টেক হোল্ডারের সাথে কথা বলে নিতে পারেন যে আমার অ্যাকচুয়ালি এই জায়গায় বাজেটটা স্প্লিট হচ্ছে, আমরা এই জায়গাগুলোতে যাব। আমরা যদি বলি যে অ্যাকচুয়ালি কোথায় সবচেয়ে বেশি বাজেট যাচ্ছে, দেখেন এখানে 56% মার্কেট শেয়ার হচ্ছে আপনার রিটেল মিডিয়া, যেখানে অ্যাকচুয়ালি আমরা বলছি মেটা, দেন গুগল, অ্যামাজন, এই সমস্ত প্ল্যাটফর্মগুলোর ক্ষেত্রে। ওকে, এটা জাস্ট একটা বেসিক নলেজ অ্যাকচুয়ালি আপনার জেনে রাখা উচিত। আচ্ছা, ফাউন্ডেশনের কথায় আসি। আমরা ফেজ 1-এ, যেটা 1 থেকে 4 উইকের মধ্যে আমরা করব, বেসিক জিনিসগুলো শেখা উচিত। যেহেতু আমি রোড ম্যাপ দিচ্ছি, তাহলে বেসিক জিনিসগুলো, যেমন এটা একটা কনসেপ্ট এইডা মডেল, যেখানে আপনি প্রথমে কাস্টমারের অ্যাটেনশন গ্র্যাব করার চেষ্টা করবেন, এরপর ইন্টারেস্ট, তারপর ডেজার্ট, তারপর অ্যাকশন, কারেক্ট? অ্যাট দ্য সেম টাইম এখানে আপনাকে ফার্স্ট পার্টি ডাটার উপরে কাজ করতে হবে। এখানে আপনি জিডিপিআর, সিসিপিএ প্রোটোকল, এই সমস্ত জিনিসগুলো শিখতে হবে, জানতে হবে, কারণ এগুলো সবই মিডিয়া বাইং এর পার্ট হয়ে গেছে এখন। অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটাও জানতে হবে যে অ্যাকচুয়ালি আমি যখন ডাটা কালেক্ট করছি, সেই ডাটা কালেক্ট করার জন্য কোন দেশের কি ধরনের রুলস আছে এবং সেই ডাটাগুলো কিভাবে ব্যবহার করতে পারি। ধরেন ইউরোপিয়ান দেশগুলোর জন্য আলাদা রুলস, ইউএস এর দেশের জন্য আলাদা রুলস, অস্ট্রেলিয়ার জন্য আলাদা রুলস। সো আপনি যখন যে কান্ট্রির জন্য কাজ করবেন, সেই কান্ট্রির আগে এই সমস্ত রুলস কমপ্লায়েন্স গুলো আপনার আসলে জেনে নেওয়া উচিত। ওকে, সো এটা হচ্ছে ফেজ 1। ফেজ 2 তে বেসিক্যালি অ্যাসেট লেয়ার, যেখানে আমরা ট্র্যাকিং এবং ইনফ্রাস্ট্রাকচার এইটা নিয়ে চিন্তা করছি। অর্থাৎ আপনি যখন একটা ক্লায়েন্ট পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি শুরুতেই হবে ডেফিনেটলি, এবং ফেজ 2 তে অ্যাকচুয়ালি আমরা ধরেন সার্ভার সাইড ট্র্যাকিংটা সেট আপ করে ফেলবো। আগে অ্যাকচুয়ালি পিক্সেল ট্র্যাকিং এর কথা বলতাম, এখন পিক্সেল ট্র্যাকিং এর পাশাপাশি সার্ভার সাইড ট্র্যাকিং, যেখানে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে সবকিছু সেট আপ করা হয়। অ্যাট দ্য সেম টাইম গুগলের অ্যানালিটিক্স 4 সেট আপ আছে, আর যদি অন্যান্য থার্ড পার্টি টুল থাকে সেগুলো আমরা এখানে ইউজ করতে পারি। অর্থাৎ শুরুতেই একটা বিজনেসের জন্য যখন আপনি অ্যাড রান করবেন, শুরুতেই আপনি এই ধরনের সেট আপসগুলো অ্যাকচুয়ালি করে নেবেন। ফেজ 3 যে বেসিক্যালি সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটা অ্যাকচুয়ালি ক্যাপচার ইন্টেন্ট, অর্থাৎ আমরা অ্যাড কোথায় সার্ভ করব, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে, যেমন গুগল অ্যাডস রয়েছে, মাইক্রোসফট অ্যাড রয়েছে, রাইট? তো আমরা আগে যে ফরম্যাটটা ফলো করতাম এই সমস্ত প্ল্যাটফর্মে, সেটা হচ্ছে স্ক্যাক ফরম্যাট, সিঙ্গেল কিওয়ার্ড অ্যাড গ্রুপস। অর্থাৎ মানে একটা ক্যাম্পেইন, ধরেন 10টা কিওয়ার্ড সিলেক্ট করছি, তাহলে 10টা কিওয়ার্ড মানে 10টা অ্যাড গ্রুপ, এবং ওই 10টা কিওয়ার্ডের জন্য 10টা অ্যাড, কপি রেটিং গুলো ওই 10টা কিওয়ার্ডের উপর আমরা সেট করতাম। এটা একটা ওল্ড স্ট্র্যাটেজি, ওল্ড প্র্যাকটিস, এবং ম্যানুয়াল বিডিং নিয়ে আমরা কাজ করতাম। কিন্তু এই পুরো জিনিসটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে গেছে, কারণ আগে মানুষ সার্চ করতো, এখন মানুষ ইন্টেন্ট দেখছে। এবং 2026-এ এই চেঞ্জেসগুলো আমরা কি পাবো, ধরেন আমরা থিম ওয়াইজ গ্রুপ করতে পারি ক্যাম্পেইনের মধ্যে। হয়তো একটা ক্যাম্পেইনের মধ্যে 5টা অ্যাড গ্রুপ দিলাম, কিন্তু থিম ওয়াইজ দিব, সেটার মধ্যে মাল্টিপল সিমিলার টাইপের কন্টেন্ট থাকবে অথবা অ্যাড কপি থাকবে। ওকে, বিভিন্ন টাইপের অ্যাডও থাকবে। ওকে, ব্রড ম্যাচ টার্গেট করব, স্মার্ট বিডিং থাকবে, এবং যদি সার্চ অ্যাড দিই তাহলে আরএসএ কে বেশি ফোকাস করবো, অর্থাৎ রেসপন্সিভ সার্চ অ্যাড। এটা হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন মার্কেটিং এর ক্যাপচারিং ইন্টেন্টের কনসেপ্টের উপরে, যেহেতু আমরা মিডিয়া বাইং এর চ্যাপ্টারে আছি। সোশ্যাল অ্যাডভার্টাইজিং, যেখানে আমরা ফেসবুক অ্যাড, টিকটক অ্যাড অথবা এই ধরনের প্ল্যাটফর্মগুলোকে ফোকাস করবো। ডেফিনেটলি কনভার্সন ট্র্যাকিং এর মানে শুরুতেই করে ফেলতে হবে। এখানে টেকনিক্যাল সেটআপের জন্য মেটা পিক্সেল প্লাস কনভার্সন এপিআই, যেটা হচ্ছে কপি, এবং যে ধরনের ক্যাম্পেইনগুলো আমরা করবো সেটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। এইটা এখানে ফুল কন্ট্রোলটা থাকে। এআই ফ্রেন্ডলি অ্যাডভান্টেজ প্লাস ডেফিনেটলি
এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং মাল্টিপল প্ল্যাটফর্ম টাচ পয়েন্ট হতে হবে, সেটাও মাথায় রাখতে হবে। আর এটা জাস্ট একটা মানে ভিজুয়াল হেডলাইন, ক্যাপশন, সিটিএ বাটন, এই বেসিক একটা দেওয়া হচ্ছে। আচ্ছা, ফেজ 5 বেসিক্যালি আমাদের কন্টেন্ট জেনজি ফোকাস করতে হবে, যেখানে অ্যাকচুয়ালি এই মুহূর্তে ভার্টিক্যাল ফরম্যাটের কন্টেন্ট সবচেয়ে বেশি পাওয়ারফুল এই মুহূর্তে। তো সেক্ষেত্রে আমরা শর্ট ভিডিও বানাতে পারি এবং সেই ভিডিও কখনো কখনো অডিও সহ হতে পারে, কখনো কখনো অডিও ছাড়াও হতে পারে। আর ইমেজের ক্ষেত্রেও একটা কথা বলে রাখি, আগে ধরেন আমরা ওয়াইড অ্যাঙ্গেল ইমেজকে বেশি ফোকাস করতাম সোশ্যালে, এরপরে স্কোয়ার ইমেজ বেশি ফোকাস করলাম। এখন অ্যাকচুয়ালি ভার্টিক্যাল ইমেজ সবচেয়ে বেশি পাওয়ারফুল, কারণ মানুষ প্রচুর পরিমাণ স্টোরি স্ক্রল করে। তো সেক্ষেত্রে আপনার অ্যাড ফিডের থেকে বেশি ইম্পর্টেন্ট স্টোরিতে যাওয়া। রিলসে যেমন অ্যাড যেতে পারে, টিকটকে যেমন স্পার্ক অ্যাড হিসেবে যেতে পারে, ইউটিউবের শর্টসে যেতে পারে, এগুলো সবই ভার্টিক্যাল ফরম্যাট, রাইট? তার মানে আপনাকে এই জিনিসটাও চিন্তা করতে হবে, মিডিয়া বায়ার হিসাবে ট্রেন্ডটাকে বুঝতে হবে। ওকে, যদি আপনার ক্লায়েন্ট B2B ইন্ডাস্ট্রিতে হয়, তাহলে আপনি লিঙ্কডইনের জন্য ফোকাস করবেন, লিঙ্কডইন অ্যাডসে ফোকাস করবেন, কারণ এখানে মোস্টলি প্রফেশনাল ব্যক্তিগুলো আছে এবং তাদের প্রোফাইল কমপ্লিট থাকে। প্রোফাইল কমপ্লিট থাকার কারণে আপনি B2B মাইন্ডেড পিপলদেরকে এখানে রিচ করতে পারবেন। এবং এখানে দেখেন যে ইন্ডাস্ট্রি, কোম্পানি সাইজ আমরা সিলেক্ট করতে পারি, জব টাইটেল, সিনিয়রিটি চেক করতে পারি অথবা সিলেক্ট করতে পারি, দেন অ্যাকাউন্ট বেস মার্কেটিং এগুলো আমরা সেট আপ করতে পারি। সো এগুলো অ্যাকচুয়ালি অ্যাডভান্টেজ, আর যেহেতু অ্যাডভান্টেজ, নিঃসন্দেহে B2B জন্য এটা বেস্ট। এই ধরনের সেট আপ অ্যাকচুয়ালি অন্য কোনো ইন্ডাস্ট্রিতে, অন্য কোনো মার্কেট প্লেস অথবা প্ল্যাটফর্মে নাই। আমরা আমাদের অ্যাডভার্টাইজিং আরও বিভিন্ন জায়গায় এক্সপান্ড করতে পারি, যেমন পিন্টারেস্টে যেতে পারে আমাদের অ্যাড, অ্যামাজনে যেতে পারে, স্ন্যাপচ্যাটে আসতে পারে। তো সেটা ডিপেন্ড করছে কি ধরনের প্রোডাক্ট আপনি কাজ করছেন। ধরেন পিন্টারেস্টে সবচেয়ে ভালো চলে যে সমস্ত বিজনেসে ইমেজ অনেক বেশি ফোকাসিং থাকে, মানে ইমেজকে প্রায়োরিটি দেওয়া হয়, মানুষ ভিজুয়াল দেখতে পছন্দ করে। সো ধরেন একটা এক্সাম্পল হতে পারে ক্লদিং, জুয়েলারি, অথবা স্কিন কেয়ার প্রোডাক্টস, অথবা স্টাইল প্রোডাক্টস। এই ধরনের প্রোডাক্টসগুলোর যেহেতু ইমেজ মানুষ দেখতে পছন্দ করে, তাহলে পিন্টারেস্ট এখানে ভালো চলবে। সো আপনাকে প্ল্যাটফর্ম ওয়াইজ কিন্তু চিন্তা করতে হবে। অ্যামাজন অ্যাডস এটা শুধুমাত্র তাদের জন্য যারা অ্যাকচুয়ালি অ্যামাজনে ডিরেক্টলি প্রোডাক্ট সেল করছে, তাদের জন্য, সবার জন্য না। স্ন্যাপচ্যাট, আপনি ইউএস মার্কেটে স্ন্যাপচ্যাট অ্যাড রান করতে পারেন। তো সেক্ষেত্রে স্ন্যাপচ্যাট একটু বাচ্চারা ব্যবহার করে, স্পেশালি আপনার টিনেজ এজে যারা আছে, ধরেন 15 থেকে 18 অথবা 20 এই রেঞ্জে। তো এটা নিয়ে আপনি একটু ফার্দার স্টাডি করতে পারেন। বাট একটা অ্যাড ফরম্যাট আপনি যখন শিখবেন, ধরেন গুগল অথবা মেটা, আপনি অন্যান্য প্ল্যাটফর্মগুলো ইজিলি শিখে ফেলবেন, এগুলো তেমন কঠিন কিছুই না এখানে। আরেকটা ফরম্যাট হচ্ছে অ্যাডভান্স মিডিয়া বাইং, যেটার ভিতরে অ্যাকচুয়ালি প্রোগ্রামেটিক এবং নেটিভ অ্যাড ফরম্যাটগুলো রয়েছে, যেখানে ডিএসপির মাধ্যমে অ্যাড সার্ভ করা হয়, মাঝখানে অ্যাড এক্সচেঞ্জ, দেন রিয়েল টাইম বিডিং হয় এবং পরবর্তীতে এসএসপির মাধ্যমে অ্যাড সার্ভ হয়ে থাকে। এর মধ্যে একটা ভালো এক্সাম্পল হচ্ছে, ধরেন আমরা যদি নেটিভ অ্যাডের কথা বলি, তাহলে টাবুলা একটা বড় প্ল্যাটফর্ম। ধরেন আপনি অ্যাড দিচ্ছেন এই সমস্ত প্ল্যাটফর্মের কাছে, নর্মালি এই অ্যাডগুলো সার্ভ হয় টাবুলার মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে। দেখবেন যে কন্টেন্ট ফরম্যাটের নিচে অ্যাড চলে আসে, এগুলো কন্টেক্সচুয়াল অ্যাডের জন্য বেস্ট। টাবুলা আছে, আউটব্রেন আছে। ওকে, আর রিটার্গেটিং ক্যাম্পেইনের জন্য, মানে যদি অ্যাড ফোকাস করতে চাই, তাহলে অ্যাডরোল একটা ভালো অ্যাড নেটওয়ার্ক, আমরা এদের সাথেও কাজ করতে পারি। এর বাইরেও আরো বেশ কিছু প্ল্যাটফর্ম রয়েছে, যেমন গুগলের নিজস্ব আপনার সার্চ 360 রয়েছে, ডিবি 360 রয়েছে। বাট এগুলোর মানে প্রাইসিং লেভেল অনেক হাই। আপনি যদি কখনো বড় কোনো এজেন্সিতে জব করেন, তাহলে এই ধরনের প্ল্যাটফর্মের অ্যাক্সেস পেয়ে যাবেন, কারণ এদের বাজেট অনেক হাই। ধরেন মান্থলি আপনাকে $50,000-60,000 খরচ করতে হবে, এরকম একটা রিকোয়ারমেন্ট থাকতে হবে। তারও বেশি, অ্যাকচুয়ালি এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। তো এই ক্ষেত্রে আপনি এই ধরনের প্ল্যাটফর্ম, ধরেন ডিবি 360 অথবা সার্চ 360, এই ধরনের প্ল্যাটফর্ম যেটা গুগলের থেকে আসে অথবা থার্ড পার্টি অন্য কোনো নেটওয়ার্ক থেকে আসে, খুব সহজে অ্যাক্সেস পাবেন না। কিন্তু এখানে যেমন আমি এক্সাম্পল দিলাম অ্যাডরোলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন, এগুলো খুব সিম্পল। এবং অ্যাডরোলের উপর আমাদের ভিডিও আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। ডিজিটাল মার্কেটিং এর কনসেপ্ট থেকে ডিজিটাল মিডিয়া বাইং এর কনসেপ্টের কথা বলছি, কারেক্ট? বাট এখনকার সময়ে আপনাদের কিন্তু অবশ্যই ডাটা সায়েন্টিস্ট অ্যাঙ্গেল থেকে জিনিসটা দেখতে হবে। সো ডাটা সায়েন্টিস্ট অ্যাঙ্গেল থেকে যদি দেখতে চাই, তাহলে ডাটা অ্যানালিস্ট হতে হবে। আর এই ক্ষেত্রে আমরা নর্মালি মানে খুব সহজে গুগল এক্সেল ব্যবহার করতে পারি ডাটা অ্যানালিসিস করার জন্য, রিপোর্টিং করার জন্য। বাট গুগলের একটা ফ্রি টুল আছে, লুকার স্টুডিও, সেটা বেস্ট অ্যাকচুয়ালি ডাটাকে রিপ্রেজেন্ট করার জন্য, ভিজুয়ালাইজ করার জন্য। অর্থাৎ আপনি যে ক্যাম্পেইনগুলো করছেন, সেই সমস্ত ক্যাম্পেইনের লাইভ ডাটা লুকার স্টুডিওর সাথে কানেক্ট করাই দিলে, তখন লুকার স্টুডিও ড্যাশবোর্ড হিসাবে দেখাই দিবে এবং ভিজুয়ালাইজ করে দিবে, পাই চার্ট, দেন বার চার্ট, বিভিন্ন টাইপের গ্রাফ, এগুলো শো করবে। এছাড়া আরো বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, যেমন মাইক্রোসফটের ক্ল্যারিটি হিটম্যাপ রয়েছে, যেখান থেকে আপনি হিটম্যাপ চেক দিতে পারবেন। আরো থার্ড পার্টি অনেক টুল রয়েছে। আর যদি বলেন যে এর থেকে আরেকটু টেকনিক্যাল ফরম্যাটে যাব, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পাইথন শিখতে হবে, যেখানে নামপি, পান্ডাস। এছাড়া ভিজুয়ালাইজের জন্য আপনাকে আরেকটু ডিটেলসে যদি বলি, পাওয়ার বিআই অথবা ট্যাবলু, এই সমস্ত টুলগুলো আসলে শিখে নিতে হবে। মিডিয়া বাইং নিয়ে কথা বলবো আর সিআরও হবে না, তা হতে পারে না, কারণ এই দুইটা এখনকার সময়ে সবচেয়ে রিলেটেড একটা টার্ম। যখনই মিডিয়া বাইং আসবে, তখনই সিআরও আসবে, কনভার্সন রেট অপটিমাইজেশন। আলটিমেটলি কি হয়,
আমি অ্যাড সার্ভ করছি, লং টার্মের জন্যও দিচ্ছি, বাট এনি হাউ সেল ড্রাইভ করতে পারছি না। আমি সব ফর্মুলা অ্যাপ্লাই করছি, 2 মাস 3 মাস ধরে দেখছি, আমার প্রচুর বাজেট বের হয়ে গেছে, বাট কোনো সেল নাই। এর একটা বড় কারণ হতে পারে আপনার ল্যান্ডিং পেজ। সো আপনার ল্যান্ডিং পেজটা অ্যাকচুয়ালি কতটা মানে কপিরাইটিং ফ্রেন্ডলি, অর্থাৎ আপনি যেগুলো নিয়ে কাজ করছেন ইউজার ফ্রেন্ডলি, মানে যেখানে অ্যাকচুয়ালি ইউজার যেটা চাচ্ছে সেটাই আপনি দিচ্ছেন, ব্যাপারটা এরকম। তো সেক্ষেত্রে আপনি সিআরও করতে পারেন। আর সিআরওর মেইন কনসেপ্টটা হচ্ছে আপনি এখানে টেস্টিং করবেন। একটা টেস্টিং হচ্ছে এবি টেস্টিং, আর একটা টেস্টিং হচ্ছে মাল্টিভেরিয়েট টেস্টিং। সো এই ধরনের টুল মার্কেটে আছে, যেমন একটা এক্সাম্পল হচ্ছে বিডব্লিউও, এটা মার্কেটের ওয়ান অফ দ্য বেস্ট টুল। এছাড়া আরও আছে অপটিমাইজলি, অনেক প্রাইসি অ্যাকচুয়ালি। এই ধরনের টুলগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন, বাট ভিডব্লিউ কস্টিংটা তুলনামূলকভাবে কম। এটা অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ইউজ হয় স্মল বিজনেস ওনারদের জন্য। আর বিগ স্কেলে যদি বলি তাহলে অপটিমাইজলি ফাইন। তাহলে আপনারা এইগুলো ব্যবহার করতে পারেন, এবং আমাদের এটার জন্য ডিটেলস কোর্স আছে, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। অটো বিডিং, আগে আমরা বেসিক্যালি ম্যানুয়াল বিডিং নিয়ে কাজ করতাম, এরপরে অটো বিডিং এর কনসেপ্ট ছিল যেখানে অনেকগুলো সেকশন পেতাম। এখনকার সময়ে বিডিং মডেলটা আরেকটু অ্যাডভান্স হয়েছে, যে মডেলটাকে বলা গ্র্যাড মডেল। গ্র্যাড মডেলের মেইন কনসেপ্টটা হচ্ছে, ধরেন আমি একটা গ্র্যাড মডেল সিস্টেম অ্যাড করলাম, করার পরে সিস্টেম কি করবে, যখন যে ধরনের বিডিং করা প্রয়োজন সে তার মতো সেই ধরনের বিডিং করবে। মানে এটা ওয়ান কাইন্ড অফ রিয়াল টাইম বিডিং। এখানে আমার কোনো হাত নাই। যদি ক্লিক আনতে হয় ও ম্যাক্স ক্লিকস নিয়ে আসবে, যদি কনভার্সন আনতে চায় ম্যাক্সিমাইজ কনভার্সনের জন্য সেট আপ করবে, যদি ভ্যালু আনতে চায় তাহলে আরও সেট আপ করবে। মানে এটা ওয়ান কাইন্ড অফ এআই ফোকাসড একটা মডেল, এবং এই মডেলটা আমাদের কন্ট্রোলে নাই। এটা পুরোটাই নতুন একটা সিস্টেম, এবং সব ধরনের প্ল্যাটফর্ম, মেটা হোক গুগল হোক, সবাই এই এমওই মিক্সচার অফ এক্সপার্ট এই গ্র্যাড মডেলটা অ্যাকচুয়ালি ফলো করছে। এটা নিয়ে আমি ফার্দার ডিসকাস করবো পরবর্তীতে। ওকে, এবার আসি হচ্ছে মনিটাইজেশন এবং ক্যারিয়ার পাথওয়ে। যদি আপনি মিডিয়া বাইং সেক্টরে ক্যারিয়ার করতে চান, অ্যাকচুয়ালি ইন হাউস জব আছে প্রচুর পরিমাণ এই টপিকের উপরে, কারণ এটাই অ্যাকচুয়ালি রিয়াল বিজনেস এনে দিতে পারে। মানে রিয়াল বিজনেস গ্রো করার জন্য আপনার মিডিয়া বাইংই হচ্ছে একমাত্র পাথ, মানে ডিজিটাল মার্কেটিং সেক্টরের। অন্যান্য সেক্টরগুলো খুবই স্লো, টাইম কনজিউমিং, বাট মানে সাথে সাথে অথবা একটা প্রসেসের পরে ধরেন 10 days 15 days অথবা 1 month পর থেকে সেল যদি এক্সপেক্ট করি, তাহলে মিডিয়া বাইং। এই জন্য ইনহাউস জব প্রচুর পরিমাণ আছে, লোকাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট। এছাড়া আপনি চাইলে এজেন্সি সেট আপ করতে পারেন, এটা একটা মডেল হতে পারে। আর অবশ্যই ফ্রিল্যান্সিং সেক্টরে অথবা প্ল্যাটফর্মগুলো অ্যাপ্রোচ করতে পারেন, তাদের ওখানেও জব অ্যাভেলেবল রয়েছে। তো সবকিছুই পসিবল যদি আপনি নিজেকে এস্টাবলিশ করেন, নিজেকে প্রিপেয়ার করেন। আর এক্ষেত্রে সবচেয়ে বড় মানে হার্ডল সেটা হচ্ছে, যদি আপনার পোর্টফোলিও অথবা কেস স্টাডিজ না থাকে। সার্টিফিকেশন আপনি ম্যানেজ করে ফেলতে পারবেন, ধরেন কোনো জায়গা থেকে কোর্স করছেন, সেখান থেকে সার্টিফিকেশন নিয়ে ফেলবেন। আপনি গুগলের থেকে সার্টিফিকেশন নিতে পারেন, গুগলের বিভিন্ন সার্টিফিকেশন আছে। জিএফোর এর সার্টিফিকেশন পাবেন, গুগল অ্যাডের, ডিসপ্লে, ইউটিউবের সার্টিফিকেশন পেয়ে যাবেন, মেটা থেকে অ্যাকচুয়ালি সার্টিফিকেশন পেয়ে যাবেন, হাবস্পট থেকে পেয়ে যাবেন। বাট কেস স্টাডিজ বানানো তো কঠিন, রাইট? কেস স্টাডিজ কিভাবে বানাবেন? কেস স্টাডিজ তো চাইলেই বানাতে পারবো না, এটার জন্য একটা নির্দিষ্ট প্রসেস লাগবে, আমার কাছে ডেটা লাগবে। আমি তো কোনো কাজই করিনি, তাহলে কেস স্টাডিজ কিভাবে বানাবো, পোর্টফোলিও কিভাবে বানাবো? বাট হ্যাঁ, এইটার প্রসেস আমি দেখাই দিব, খুব সিম্পল, এআই দিয়ে কিভাবে বানাবেন। কারণ অল্প ডেটার উপর এটা আপনাকে বানাতেই হবে, এটা না বানালে কোনো বেনিফিট আপনি করতে পারবেন না, কোনো ভ্যালু অ্যাড করতে পারবেন না। এবং স্পেশালি বিগিনারদের জন্য জব ক্ষেত্রে এইটা একটা বড় প্রতিবন্ধকতা আমি বলবো, বাট এটা ইজিলি ওভারকাম করতে পারবেন। তবে হ্যাঁ, কনফিডেন্স প্রয়োজন, কারণ আপনি যখন ফেক ডাটা দিয়ে জিনিসগুলো বানাবেন, কারণ শুরুতে কারো ক্লায়েন্ট থাকে না, শুরুতে কারো কাজ থাকে না, কেউ ডলার স্পেন্ড করে পোর্টফোলিও বানাবে না। তাহলে আপনাকে ফেক ডাটার উপরেই কি করতে হবে? পোর্টফোলিও বানাতে হবে, কেস স্টাডিজ বানাতে হবে, দেন এটা শোকেস করতে হবে। যখন আপনি শোকেস করবেন ক্লায়েন্টের সামনে অথবা কোম্পানির সামনে, আপনাকে কনফিডেন্ট থাকতে পারে। কনফিডেন্ট তখনই হবেন যখন আপনার পুরো নলেজ অ্যাকচুয়ালি এবং স্কিল আপনার ভিতরে থাকবে, আদারওয়াইজ তো কখনোই কনফিডেন্স আসবে না। কারেক্ট? অ্যাডভার্টাইজিং নিয়ে কথা বলছিলাম, অ্যাডভার্টাইজিং এর একটু ডিটেলসে মুভ করব, কারণ এতক্ষণ যা ছিল সেগুলো একটা স্ট্যান্ড পয়েন্ট ছিল, এখন আরেকটা স্ট্যান্ড পয়েন্ট থেকে জিনিসগুলো আলোচনা করবো। ওকে, আর স্লাইড অ্যাকচুয়ালি রিপিটেটিভ হতে পারে, সো ইউ ক্যান ইজিলি অ্যাভয়েড। এটাতে আমরা কি করতাম, নর্মালি ম্যানুয়াল বিডিং করতাম, ইন্টারেস্ট বেসড টার্গেটিং করতাম, অবসেস উইথ সিটিআর ছিলাম, রিয়াক্টিভ অ্যাডজাস্টমেন্টে ছিলাম। কারেক্ট? কিন্তু 2026 এরাতে কি হয়েছে, এআই ড্রিভেন অটোমেশন। সো ইয়েস, আমরা অটোমেশন করতে পারছি। অটোমেশনের কনসেপ্ট আমি দেখাবো। অর্থাৎ ধরেন গুগল অ্যাডস একটা ক্যাম্পেইন রান হচ্ছে, ওখানে যদি কোনো সিটিআর কমে যায়, তাহলে সেই কিওয়ার্ড স্টপ করে দিবে। কোনো কিওয়ার্ডের সিপিসি বেড়ে যায়, সেটা স্টপ করে দিবে। কোনো ক্রিয়েটিভের যদি পারফর্ম না করে, সেখানে ইনভেস্টমেন্ট কমায় দিবে। ব্যাপারটা এরকম আর কি। ওকে, এই ধরনের অটোমেশন যেটা পাইথন অথবা জাভাস্ক্রিপ্টের কোড দিয়ে গুগল অ্যাডের ড্যাশবোর্ড অথবা ফেসবুক অ্যাডের ড্যাশবোর্ডে ইমপ্লিমেন্ট করা যায়। এছাড়া আছে হচ্ছে ফার্স্ট পার্টি ডাটা রিলায়েন্স, দেন অবসেশন উইথ প্রফিট অ্যান্ড এলটিভি। অর্থাৎ আমরা 2026 ফার্স্ট পার্টি ডাটার উপরে বেশি ফোকাস করব, আমরা প্রফিট এবং লাইফ টাইম ভ্যালুর উপর বেশি ফোকাস করব, নট আদার ম্যাট্রিক্স লাইক সিপিসি, সিটিআর, আরওএস, এগুলো অ্যাকচুয়ালি মেইন ভ্যালু না। দেন প্রোঅ্যাক্টিভ ইন্টেলিজেন্স, ডেফিনেটলি আপনাকে ট্রেন্ড জানতে হবে, শিখতে হবে, বিভিন্ন এআই এর এজেন্টগুলো জানতে হবে, শিখতে হবে, কারণ এগুলো আপনার অটোমেশন তৈরি করবে।
সো এটা একটু টেকনিক্যাল ফরম্যাটে অ্যাকচুয়ালি বলা হচ্ছে, কারণ আগেরগুলো আমি ওভারঅল ডিসকাস করে আসলাম, এবার একটু টেকনিক্যাল ফরম্যাটে জিনিসগুলো ডিসকাস করি। আমি বলছিলাম যে অনেক কিছু রিপিটেটিভ হবে, সো মান্থ ওয়ানে আমরা টেকনিক্যাল যেটা বিভিন্ন টাইপের টেকনিক্যাল সেট আপগুলো করবো, স্পেশালি ধরেন ওয়েবসাইটের ডাটা লেয়ার সেট আপ করা থেকে শুরু করে ট্যাগ ম্যানেজার দিয়ে সব ধরনের ট্যাগ সেট আপ করা, সব কিছু করবো, এবং যতগুলো মার্কেটিং চ্যানেলে আমরা অ্যাড রান করবো সবগুলোই সেট আপ করবো। ওকে, দেন আরেকটা ইম্পর্টেন্ট দিক সেটা হচ্ছে ক্রিয়েটিভ ইঞ্জিন। এই কথাটা আপনি মাথায় রাখতে হবে যে ক্রিয়েটিভ ইজ ইয়োর নিউ টার্গেটিং সেক্টর। আগে অ্যাকচুয়ালি আমরা ইন্টারেস্ট টার্গেটিংয়ের উপর বেশ করে ফোকাস থাকতাম, এখন শুধুমাত্র ক্রিয়েটিভের উপর বেশি ফোকাস থাকবো, কারণ আমাদের এআই এর এই সময়ে কোনো সেটিংস আর দেওয়ার নাই, শুধু ক্রিয়েটিভ ছাড়া। সো যত পরিমাণ ক্রিয়েটিভ দিব, রিসাফল করব, রিফ্রেশ করব, রেজাল্ট আসতে থাকবে। এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। আর এটার জন্য আপনাকে প্রচুর স্টাডি করতে হবে, যে ধরেন কিভাবে হুক ক্রিয়েট করতে পারি যাতে 1 সেকেন্ড 3 সেকেন্ডসের মধ্যে মানুষের অ্যাকচুয়ালি অ্যাটেনশন গ্র্যাব করা যায় এবং আপনার অ্যাড দেখতে থাকে এবং অ্যাকশনে ক্লিক করে অ্যাকচুয়ালি মেইন ল্যান্ডিং পেজে যায়। এটা হচ্ছে মেইন জায়গা। ওকে, এই জায়গা থেকে স্ট্র্যাটেজি, অথেন্টিসিটি, ম্যাট্রিক্স এগুলো আপনাকে জানতে হবে, শিখতে হবে। সিআরওর কনসেপ্ট আমরা অলরেডি বলছি। মান টু তে কিন্তু আমরা এই যে দেখেন ক্রিয়েটিভের কথা বলছি, সো মান টু থেকে আমার সিআরওর উপর ফোকাস করতে হবে। 6 মাস পরে যে সিআরও করে লাভ কি? সো ডে ওয়ান অথবা মান্থ ওয়ান অথবা মান্থ টু থেকে আমরা সিআরওর উপর ফোকাস করবো, যেখানে আপনি প্রত্যেকটা স্টেপ অ্যাকচুয়ালি মেনটেন করছেন, যে আমার ট্রাফিক আসতেছে, এরপরে লিড আসতেছে, দেন থ্যাংক ইউ পেজ, এবং প্রত্যেকটা পেজ অ্যাকচুয়ালি সিআরও ফোকাস করে অপটিমাইজ করবো। ওকে, বিজনেস লজিক এবং রেভিনিউ ইন্টেলিজেন্স, আমরা অ্যাকচুয়ালি কাস্টমার অ্যাকুইজিশন কস্ট নিয়ে আগে কথা বলতাম, এখন সেই জায়গাতে ফোকাস না করে আমরা অ্যাকচুয়ালি এলটিভি নিয়ে কথা বলবো। এই জন্য দেখেন সিএসি লেস দ্যান এলটিভি ইকুয়াল টু সাস্টেনেবিলিটি। সো দেখেন একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমি একটা কাস্টমারকে আমার বাকেটে নিয়ে আসলাম, অ্যাড দেখায়, হয়তো ওই কাস্টমারের পেছনে আমার 100 টাকা খরচ হয়েছে, কিন্তু সে প্রোডাক্ট পারচেস করছে মাত্র 50 টাকার, আলটিমেটলি তো লস। এবং শুধু লসই না, কারণ আমি হয়তো 10 জনকে অ্যাড দেখাইছি, একজন পারচেস করলাম, বাট 10 জনের অ্যাড দেখানোর যে কস্টিং সেটা তো আমার পকেট থেকে যাচ্ছে, সো হিউজ লস। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি এই যে কাস্টমারটা নিয়ে আসলেন, এই কাস্টমারকে কিভাবে আপনি রিসাফল করতে পারেন, তার মানে রিটার্গেটিং অ্যাড করতে পারেন, ইমেল মার্কেটিং করতে পারেন, হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে পারেন, এসএমএস মার্কেটিং করতে পারেন, রাইট? মানে ফার্দার তাকে ব্যবহার করতে হবে মার্কেটিং চ্যানেলের মধ্যে, এবং মার্কেটিং চ্যানেলের মধ্যে এটা ব্যবহার করলে কি হবে, এই কাস্টমার 1 মাস 2 মাস 3 মাস মাল্টিপল টাইম আপনার সাথে থাকবে, এবং একটা কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, এভাবে আপনি তাকে চেক করলেন যে ওকে 90 ডেজ পরে এই কাস্টমার থেকে আমি কত নিয়ে আসতে পারলাম। সো আপনি পুরো 3 মাস পরে, 6 মাস পরে যা দেখলেন মার্কেটিং বাজেটে আমার এত খরচ হয়েছে এবং আমার এত ইনকাম হয়েছে। সো আপনি যত কাস্টমার আসছে তার প্রত্যেকটা কাস্টমারের একটা লাইফ টাইম ভ্যালু আপনি কিন্তু ইজিলি বের করে ফেলতে পারতেছেন। প্রসেসটা খুব সিম্পল, বিজনেস লজিক আপনাকে চিন্তা করতে হবে। আপনি শুরুতেই বিজনেস মানে এরকম ভাবে যেন না হয়, অথবা আপনার ক্লায়েন্ট আপনাকে ফোর্স না করে যে, দেখো তুমি 2 মাস কাজ করছো, বাট আলটিমেটলি আমার 100 টাকার অ্যাড দিয়ে তুমি 90 টাকা নিয়ে আসছো, তুমি এই যে 90 টাকা নিয়ে আসলে আমি 10 টাকা তো লস খেয়ে গেলাম, আবার তোমার সাথে তোমার স্যালারিও আছে। তো আপনাকে অ্যাকচুয়ালি এটা জিনিসটা বোঝাতে হবে যে দেখেন এটা অ্যাকচুয়ালি এলটিভির মামলা। সো এলটিভির কনসেপ্টটা আমরা লং টার্ম বেনিফিটের জন্য কাজ করি। এখন এই কাস্টমারকে আমি রিটার্গেটিং অ্যাড দেখে ফার্দার পারচেস করবো যদি আপনি আমাকে কিছু অফার ক্রিয়েট করে দেন। সো আপনাকে অ্যাকচুয়ালি কনভিন্স করতে হবে, রাইট? এইভাবেই গেম চলে। আর পারসুয়েশন লেয়ার দেখেন, আমি বলছিলাম যে এলটিভির কথা, এখন এলটিভি ব্যাপারটা কি, মানুষকে পারসুয়েট করতে হবে আপনার ফার্দার অফারে। নর্মালি মানুষ কি হয় যে যদি আপনি তাকে ভ্যালু দেন তাহলে সে সেটা অ্যাকসেপ্ট করবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, বিভিন্ন টাইপের ভ্যালু অ্যাড করতে পারি, যেমন ধরেন একটা প্রোডাক্টের স্কারসিটি ক্রিয়েট করতে পারি, একটা প্রোডাক্টের ডিসকাউন্ট ক্রিয়েট করতে পারি, নিউ ভার্সন নিয়ে আসতে পারি, আমরা বিভিন্ন টাইপের সোশ্যাল প্রুফ তৈরি করে তাকে বলতে পারি যে এই প্রোডাক্টের টেস্টিমোনিয়াল এটা, এত মানুষ দেখতেছে, এত মানুষ নিচ্ছে। অথরিটি তৈরি করতে পারি, যেমন বিভিন্ন এক্সপার্ট এন্ডোর্সমেন্ট দিতে পারি এই প্রোডাক্টে। এতে কি হয়, মানুষের ভিতরে একটা পারসুয়েসিভ সাইকোলজি তৈরি হয় এবং আপনার প্রোডাক্টটা নেওয়ার জন্য। সো দেখেন, একটা প্রোডাক্ট পারচেস করছে, ফার্দার তাকে আমি কমিউনিকেট করছি এলটিভি কাস্টমারে কনভার্ট করার জন্য, রাইট? এলটিভি মানে কি, মাল্টিপল টাইম সে পারচেস করছে এবং নির্দিষ্ট টাইম পরে যে আমি সেটা মেজার করছি। এরপরে আসি দেখেন অ্যাডভান্স এক্সিকিউশন, যেখানে ডাইনামিক এবং ক্যাটালগ অ্যাডস। এটা বেসিক্যালি ফেসবুকের জন্য আমরা বলছি, অথবা মেটার জন্য বলছি ক্যাটালগ অ্যাডস, কিন্তু এটা যদি গুগলের জন্য হয় শপিং অ্যাডের, সেক্ষেত্রে মার্চেন্ট সেন্টার আপনাকে সেট আপ করতে হবে, রাইট? তো ওই ক্ষেত্রে ক্যাটালগ, এই ক্ষেত্রে মার্চেন্ট সেন্টার। এবং এখানে ডাইনামিক অ্যাড, ডাইনামিক অ্যাডের কনসেপ্টটা কি, ধরেন আপনি আমার ওয়েবসাইটে আসেন, একটা প্রোডাক্ট দেখছেন, ওই প্রোডাক্ট সহ সিমিলার টাইপের প্রোডাক্ট আপনার কাছে ফার্দার ফিডে যাবে, অথবা ডিসপ্লেতে যাবে, অথবা বিভিন্ন জায়গায় আপনার কাছে অ্যাড শো করতে থাকবে। এবং এই প্রসেসটা অনেক বছর যাবত চলে আসতেছে এবং এইটা আপনাকে ব্যবহার করতেই হবে। আর যখন একটা মানুষ সেকেন্ড টাইম অ্যাডটা দেখছে, তখন তাকে একটা পারসুয়েসিভ কনসেপ্ট অ্যাড করে দিতে হবে, ধরেন আর্জেন্সি, স্কারসিটি, অথবা মানে যে কোনো মেথড যেটা আমরা আগের স্লাইডে বললাম। সো যখনই তাকে রিটার্গেটিং করে ডাইনামিক অ্যাড দেখাচ্ছেন, কোনো না কোনো পারসেসিভ লেয়ারের মধ্যে তাকে ফেলেন। ধরেন একটা এক্সপার্ট অপিনিয়ন দিছে ওই প্রোডাক্ট সম্পর্কে, তাকে সেটা দেখান, তাহলে তার সাইকোলজি চেঞ্জ হতে পারে কেনার জন্য। দেন স্কারসিটি তৈরি করেন, হতে পারে, অথবা একটা ডিসকাউন্ট অফার দেন, সেটা হতে পারে। সো এটা বেসিক্যালি ডাইনামিক অ্যাডের
কনসেপ্ট। আরেকটা ব্যাপার একটু মাথায় রাখতে হবে, আপনি মিডিয়া বায়ার হিসাবে আপনি কিন্তু সেল করতে হবে। সো এক্ষেত্রে কমিউনিকেশন স্কিল ওয়ান অফ দ্য বেস্ট এরিয়া। সো দেখেন, আপনি যদি স্টোরি সেল না করতে পারেন, সো অনেক বেস্ট ডাটা দিয়ে আলটিমেটলি কিছুই করতে পারবেন না। সো এজেন্সিতে আপনি আসেন অথবা আপনি কোম্পানিতে আসেন, নিজে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন, আপনি ক্লায়েন্টকে দেখাচ্ছেন, দেখেন এই যে আমার এত সিটিআর আসে, আমার এত সিপিসি আসে, আলটিমেটলি ওনার বিজনেস গ্রো করেনি। যেহেতু বিজনেস গ্রো করেনি, আপনার এগ্রিমেন্ট ক্যান্সেল করে দিবে। তো সেক্ষেত্রে আপনার কাজ কি এখানে? কাজ হচ্ছে তাকে রেজাল্ট দেখানো। সো রেজাল্ট আপনি হয়তো প্রথম মাসে পাবেন না, সেকেন্ড মান্থে পাবেন না, তো সেই ক্ষেত্রেও আপনি তাকে ট্রেন্ড দেখাতে হবে যে হ্যাঁ, আমি এই ট্রেন্ডটা দেখতে পাচ্ছি, আমার এরকম গ্রোথ হচ্ছে, আশা করি থার্ড মান্থ থেকে লাস্ট 2 মাসে যা হয়নি থার্ড মান্থে এটার বেশি হবে। আপনি যখন এই যে নিজের স্টোরি সেল করতে পারবেন, তখন আপনি কন্টিনিউ করতে পারবেন। সো অ্যাজ এ মিডিয়া বায়ার হিসাবে আপনার কমিউনিকেশন স্কিল থাকা উচিত, এবং সফট স্কিল মানে হচ্ছে রিপোর্টিং, দেন আপনার বিভিন্ন টাইপের ডাটা অ্যানালাইসিস করা, এগুলো খুব ইম্পর্টেন্ট। ফিউচার প্রুফিং 2026-এর ট্রেন্ড কি হতে পারে? ফার্স্ট পার্টি ডাটা। এর আগেও বলছি, ফার্স্ট পার্টি ডাটা মানে কি? একজন ব্যক্তি আমার ওয়েবসাইটে আসতেছে, তার ডাটাটা আমি ধরে রাখলাম, এবং সেই ডাটাটা ব্রাউজার আগে ধরতাম, এখন ধরতে হবে নিজস্ব সার্ভারে। এই সার্ভারের জন্য ক্লায়েন্টের একটা কস্টিং আছে প্রতি মাসে, সেটা ক্লায়েন্টকে বোঝাতে হবে। ক্রস ফাংশনাল, আমরা বিভিন্ন জায়গায় মার্কেটিং করি, সো মার্কেটিং এর টিমের সাথে মার্কেটিং টিমের একটা সম্পর্ক থাকতে হবে। কারণ আমি যখন অ্যাডের মাধ্যমে ট্রাফিক নিয়ে আসতেছি, সেই ট্রাফিকটা এসিও দিয়ে কনভার্ট হতে পারে, সেই ট্রাফিকটা অ্যাকচুয়ালি ইমেল মার্কেটিং দিয়ে কনভার্ট হতে পারে, এমন হতেই পারে, কারেক্ট? তো সেক্ষেত্রে আপনাকে অ্যাট্রিবিউশন কনসেপ্ট ভালো মতো শিখতে হবে। যদি অ্যাট্রিবিউশন কনসেপ্ট শেখেন, তাহলে আপনি ক্লায়েন্টকে বলতে পারবেন, দেখেন আমি অ্যাডের মাধ্যমে ট্রাফিকটা নিয়ে আসছি, নিয়ে আসার পর সেটা ইমেল মার্কেটিং দিয়ে সেল হয়েছে, বাট আমি কিন্তু এখানে ক্রেডিটটা পাচ্ছি না অ্যাজ এ মিডিয়া বায়ার হিসাবে। এটা কিন্তু আপনাকে তাকে বলতে হবে যে আমার টাচ পয়েন্ট এরকমভাবে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার সলিউশন একটাই, যদি আপনি অ্যাট্রিবিউশন মডেলটা তাকে বোঝাতে পারেন যে এটা আমার টাচ পয়েন্ট ছিল ফার্স্ট ফার্স্ট ক্লিকের, এবং আমি ছিলাম ফার্স্ট আমার অ্যাড দেখছে, এরপরে সে ডিসিশন নিছে, ইমেল থেকে সে অ্যাকচুয়ালি পারচেস করছে, অথবা সে আবার সার্চ করছে কয়দিন পরে, গুগল থেকে পারচেস করছে, এই যে অ্যাট্রিবিউশন। সো ক্রস ফাংশনাল কনসেপ্ট আপনাকে শিখতে হবে ভালো মতো। ভয়েস এবং কনটেক্সট, কনভারসেশনাল কিওয়ার্ডস এবং ডিরেক্ট অ্যান্সার, এটা জিও একটা বড় এরিয়া। এখন কথা হতে পারে যে মিডিয়া বাইং এর জিও মানে জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন শিখতে হবে কিনা। অ্যাকচুয়ালি এটা এসইও ওয়ার্ল্ডের জব। আমি এর আগেও বলছি যে অ্যাডভার্টাইজিং ভালো পারফর্ম অবশ্যই করে যদি আপনার টিম এসইও নিয়ে কাজ করে, কারণ অর্গানিক মার্কেটিং, ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া অর্গানিক, এগুলো সবই অ্যাকচুয়ালি পার্ট সেলসের জন্য। শুধু একা মিডিয়া বাইং সেল আনতে পারবে না, এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, আর আরেকটা হচ্ছে এআর অ্যান্ড ইন্টারেক্টিভ। সো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ফিউচার প্রুফিং, অনেকেই কাজ করছেন এবং পরবর্তীতে আরো কাজ হবে। আচ্ছা, এআই মাল্টিপ্লায়ার। সো এখানে যেমন আমরা বলছি মিডিয়া বাইং যেটা নিয়ে কথা হচ্ছে, এরপরে অ্যানালিটিক্স, দেন ওয়েব এক্সপিরিয়েন্স আর অটোমেশন, এগুলো সব কিছুই অ্যাকচুয়ালি পার্ট। এবং স্টুল ট্যাকের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যে ধরেন মিডিয়া বাইং যদি হয় কোন ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারি, অ্যানালিটিক্স হলে কি ধরনের প্ল্যাটফর্ম, ওয়েব এক্সপিরিয়েন্স যদি হয় তাহলে কি ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার হতে পারে, সিআরএম হলে কি ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার হতে পারে। সো আশা করি মিডিয়া বাইং এর কনসেপ্ট বুঝতে পারছেন। আপনারা যদি মিডিয়া বাইং শিখতে চান, ডেফিনেটলি শিখতে পারেন, অনেক ভালো একটা সেক্টর, খুবই চ্যালেঞ্জিং বাট খুবই ভালো গ্রোথ একটা প্ল্যাটফর্ম, আপনার ক্যারিয়ারের জন্য খুব ভালো হবে। বিশেষ করে নিজের এজেন্সি তৈরি করা থেকে শুরু করে ক্লায়েন্টের কাজ করা, নতুন নতুন জিনিস শেখা, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা, এবং যখন রেভিনিউ আনতে পারবেন, নিজের ভিতর একটা ভালো লাগা কাজ করা। সো এটা একটা ভালো সেক্টর নিঃসন্দেহে। বেস্ট অফ লাক গাইস, থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট ভিডিওতে বেসিক্যালি পারফরমেন্স মার্কেটিং এর রোড ম্যাপ নিয়ে কথা বলবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই পরে ভিডিও দেখবেন। থ্যাংক ইউ গাইস।